সেই দিনটি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে এমনভাবে পাল্টে দিয়েছিল যে তার ছায়া আজও আমার বর্তমানকে ছুঁয়ে যায়। বাবার সেই আকস্মিক কথাগুলো, সাদিয়া, আমি নিজেকে আর আটকাতে পারছি না, আজও আমার কানে প্রতিধ্বনিত হয়। সেদিন আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, যেন প্রকৃতির সব নিয়ম ভেঙে এক অজানা ঝড়ে আমি ভেসে যাচ্ছিলাম। সেই অভিজ্ঞতা আমাকে পুরোপুরি এক অন্য মানুষে পরিণত করেছিল, আর সেই ঘটনাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। নমস্কার বন্ধুরা, দীপিকা স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গল্পটি এমন এক ভালোবাসার আর ত্যাগের উপাখ্যান যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। আমার অনুরোধ, কানের হেডফোনটি পরে নিন, কারণ এই গল্পটি শুধুমাত্র শোনার জন্য নয়, অনুভব করার জন্য। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার নাম সাদিয়া। আমার জীবনটা ছিল ঢাকার কোলাহলপূর্ণ ব্যস্ততার মাঝে এক টুকরো শান্ত নদীর মতো। আমি আর আরিফ, আমাদের ভালোবাসার শুরুটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডরগুলোতে, হাজারো স্বপ্ন আর অগণিত প্রতিজ্ঞার হাত ধরে। আরিফ ছিল আমার পৃথিবী, আমার প্রতিটি হাসির কারণ, আমার প্রতিটি কান্নার আশ্রয়। তার চোখ জোড়াতে আমি আমার ভবিষ্যৎ দেখতাম, তার কণ্ঠস্বরে খুঁজে পেতাম আমার শান্তি। আমরা দুজনেই ছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। আরিফ ইঞ্জিনিয়ারিং পড়ত আর আমি অর্থনীতি। আমাদের স্বপ্ন ছিল বিশাল, কিন্তু বাস্তবতার কঠিন পথ আমাদের সেই স্বপ্ন পূরণের দিকে ধাবিত করছিল ধীরে ধীরে। আরিফ ছিল তারুণ্যের প্রতীক, বুদ্ধিমান, আত্মবিশ্বাসী এবং দারুণ রোম্যান্টিক। তার হাসি ছিল সংক্রামক, আর তার উপস্থিতি যে কোনো জায়গায় এক ঝলক নতুন প্রাণ এনে দিত। প্রথম যখন তার সাথে আমার দেখা হয়, আমি বুঝেছিলাম এই ছেলেটি সাধারণ নয়। ক্যাফেটেরিয়াতে বই হাতে বসা এক শান্ত মেয়ে আমি, আর সে ছিল বন্ধুদের আড্ডার মধ্যমণি। প্রথম দিকে আমাদের বন্ধুত্ব ছিল কিছুটা ফর্মাল, কিন্তু ধীরে ধীরে তার গভীরতা বাড়তে থাকে। সে আমার একাডেমিক সমস্যাগুলোতে সাহায্য করত, আর আমি তার মাঝে খুঁজে পেতাম এক নির্ভরযোগ্য বন্ধু। একদিন বৃষ্টি ভেজা বিকেলে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বসে আমরা যখন চা খাচ্ছিলাম, আরিফ হঠাৎ আমার হাতটা ধরেছিল। সেই মুহূর্তটা আজও আমার মনে ঝলমল করে। তার চোখে ছিল এক গভীর ভালোবাসা আর প্রতিশ্রুতির ছায়া। সেই দিনই আমাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছিল। আমাদের সম্পর্ক ছিল সবার কাছে এক আদর্শ উদাহরণ। আমরা ঘন্টার পর ঘন্টা রিকশার হুট তুলে ঢাকার ব্যস্ত রাস্তা ধরে ঘুরতাম। কখনো ধানমন্ডি লেকের পাশে বসে সূর্যাস্ত দেখতাম, কখনো আবার রমনা পার্কের সবুজ ঘাসে বসে ভবিষ্যতের স্বপ্ন বুনতাম। ছোট ছোট ঝগড়া, মান অভিমান, আর তারপর আরও গভীর ভালোবাসা, এভাবেই কাটছিল আমাদের দিনগুলো। আরিফ প্রায়ই বলতো, সাদিয়া, তোমার হাতে আমার পুরো পৃথিবী, আমি শুধু তোমার হাত ধরে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আর আমিও তার কথায় স্বপ্ন দেখতাম, আমাদের ছোট্ট একটি ঘর হবে যেখানে থাকবে শুধু ভালোবাসা আর বিশ্বাস। আমার বাবা রহিম সাহেব ছিলেন একজন সরকারি কর্মচারী। ছোটবেলা থেকেই তিনি আমাকে সব ধরনের সুখ সুবিধা থেকে বঞ্চিত করেননি, যদিও তার আয় ছিল সীমিত। তিনি ছিলেন আমার পৃথিবীর সবচেয়ে শান্ত মানুষ। তার ভালোবাসা ছিল গভীর, কিন্তু প্রকাশভঙ্গি ছিল সীমিত। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার চোখে আমি সব সময় আমার জন্য অপার স্নেহ দেখতে পেতাম। মায়ের মৃত্যুর পর থেকে তিনি ছিলেন আমার একমাত্র অভিভাবক, আমার বন্ধু, আমার সব। আরিফকে তিনি পছন্দ করতেন, কিন্তু আমি মাঝে মাঝে তার চোখে এক ধরনের অস্বস্তি দেখতাম। যখন আরিফ আর আমি আমাদের সম্পর্কের কথা তাকে জানাই, তিনি নীরব ছিলেন। তার সেই নীরবতা আমাকে ভাবাতো। সময় গড়িয়ে যাচ্ছিল। আরিফ তার পড়ালেখা শেষ করে একটি ভালো চাকরি পেয়েছিল চট্টগ্রামে। সে আমাকে বলেছিল, সাদিয়া, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি নিজেকে প্রতিষ্ঠিত করে তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তার এই কথাগুলো আমাকে ভরসা দিত। সপ্তাহে একবার সে ঢাকা আসতো, আর সেই দিনগুলো আমাদের কাছে ঈদের দিনের মতো ছিল। আমরা আবার সেই পুরানো স্মৃতিগুলো ঝালিয়ে নিতাম, নতুন করে স্বপ্ন দেখতাম। আমার পড়ালেখা শেষ হবার পর আমিও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেলাম। আমাদের দুজনের আয় দিয়ে আমরা একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করলাম। আমরা সিদ্ধান্ত নিলাম, এবার আমরা বিয়ে করব। আরিফ তার বাবা মাকে আমার সম্পর্কে জানালো এবং তারা সানন্দে আমাদের সম্পর্ক মেনে নিলেন। কিন্তু আমার বাবার দিক থেকে আমি এক অদ্ভুত নীরবতা লক্ষ্য করলাম।
তিনি কিছুতেই বিয়ের বিষয়ে সরাসরি কথা বলতে চাইছিলেন না। যখনই আমি তাকে বিয়ের তারিখ বা প্রস্তুতি নিয়ে কথা বলতাম, তিনি কেমন যেন উদাসীন হয়ে যেতেন। তার চোখে আমি এক গভীর বিষাদের ছায়া দেখতে পেতাম, যা আমাকে ভীষণভাবে কষ্ট দিত। বাবা, তুমি কি আরিফকে পছন্দ করো না? একদিন আমি তাকে সরাসরি জিজ্ঞাসা করলাম। তিনি আমার দিকে তাকালেন, তার চোখ ছলছল করে উঠল। না মা, এমন কথা কেন বলছিস? আরিফ খুব ভালো ছেলে, আমি জানি সে তোকে অনেক ভালোবাসে। তাহলে তুমি কেন এমন করছো? কেন বিয়ের কথা উঠলেই তুমি কেমন যেন হয়ে যাও? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে মা, আমি একটু ভেবে দেখতে চাইছি। এত বড় একটা সিদ্ধান্ত বুঝে শুনেই তো নিতে হয়। তার এই উত্তর আমাকে সন্তুষ্ট করতে পারল না। আমি জানতাম আমার বাবা এতদিনে নিশ্চয়ই ভেবে নিয়েছেন। তার এই দ্বিধা আমাকে কষ্ট দিচ্ছিল। আরিফও বাবার এমন আচরণে চিন্তিত ছিল। সে আমাকে বলতো, সাদিয়া, তোমার বাবা কি আমাকে অপছন্দ করছেন? যদি তাই হয় তাহলে আমাকে বলো, আমি তাকে বোঝানোর চেষ্টা করব। আমি আরিফকে আশ্বস্ত করতাম, না আরিফ, বাবা তোমাকে খুব পছন্দ করেন। হয়তো অন্য কোনো কারণে তিনি চিন্তিত। কিন্তু আমি নিজেও জানতাম না সেই কারণটি কি। বাবার আচরণ দিন দিন আরও অদ্ভুত হয়ে উঠছিল। তিনি রাতে দেরিতে ঘুমাতেন, সকালে উঠতেন আরও আগে। তার শরীর দিন দিন ভেঙে যাচ্ছিল। আমি তাকে ডাক্তারের কাছে যাবার কথা বললেও তিনি রাজি হতেন না। বলতেন, আমার কিছু হয়নি মা, শুধু একটু ক্লান্ত। কিন্তু তার চোখগুলো যেন সব কথা বলে দিত। তার মুখে এক অজানা ভয় আর উদ্বেগের ছাপ স্পষ্ট হয়ে উঠছিল। আমি তার জন্য খুব চিন্তিত ছিলাম। আমি তাকে হাসানোর চেষ্টা করতাম, তার সাথে গল্প করার চেষ্টা করতাম। কিন্তু তিনি যেন নিজের এক অদৃশ্য জগৎ তৈরি করে নিয়েছিলেন। একদিন রাতে আমি যখন আমার ঘরে ঘুমিয়েছিলাম, হঠাৎ বাথরুম থেকে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম। দ্রুত আমি উঠে গেলাম। দেখলাম বাবা মেঝেতে বসে আছেন, তার কপালে ঘামের ফোঁটা। তিনি কেমন যেন হাঁপাচ্ছেন। আমি দ্রুত তার কাছে ছুটে গেলাম। বাবা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তিনি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকালেন। তার চোখগুলো ভয়ের আর যন্ত্রণার ছাপ স্পষ্ট। কিছু না মা, শুধু মাথাটা ঘুরে গিয়েছিল। আমি তাকে ধরে বিছানায় শুইয়ে দিলাম। তার হাতগুলো বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি তাকে জোর করে পরদিনই ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তাকে পরীক্ষা করলেন, কিছু টেস্ট দিলেন। আমরা অপেক্ষায় ছিলাম ফলাফলের। কয়েকদিন পর যখন রিপোর্ট হাতে এলো, ডাক্তার আমাকে আলাদা করে ডাকলেন। তার মুখটা গম্ভীর ছিল। তিনি বললেন, সাদিয়া, আপনার বাবার শরীরটা ভালো নেই। ওনার একটা গুরুতর হৃদরোগ ধরা পড়েছে। হার্টের অবস্থা খুব খারাপ। দ্রুত অপারেশন না করালে। ডাক্তার থেমে গেলেন। তার কথাগুলো যেন আমার কানের মধ্যে দিয়ে হৃদয়ে গিয়ে বিঁধছিল। আমার পৃথিবী যেন এক মুহূর্তে থমকে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না, আমার বাবা, যিনি আমার একমাত্র আশ্রয়, তিনি এতটা অসুস্থ। আর তিনি আমাকে কিছুই জানতে দেননি। আমি কাঁপা কাঁপা হাতে রিপোর্টটি নিয়ে বাবার কাছে গেলাম। বাবা আমার মুখের দিকে তাকিয়েই হয়তো সব বুঝতে পেরেছিলেন। তার চোখে ছিল এক গভীর অসায়ত্ব। আমি তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললাম। বাবা, তুমি কেন আমাকে আগে বললেনি? কেন সব একা একা সহ্য করলে? তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি চেয়েছিলাম তুই ভালো থাকিস মা। চেয়েছিলাম তোর বিয়েটা ধুমধাম করে দিতে। আরিফের সাথে তোর একটা সুন্দর সংসার হোক। আমি চাইনি আমার অসুস্থতা তোর আনন্দের পথে বাধা হয়ে দাঁড়াক। কিন্তু বাবা, আমি আর কিছু বলতে পারলাম না। আমার গলা বুঝে আসছিল। সেদিন রাতে আমি যখন বাবার ঘরে তার পাশে বসেছিলাম, তিনি আমার হাতটা ধরলেন। তার চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। তিনি বললেন, সাদিয়া, আমি আর নিজেকে আটকাতে পারছি না। এই কথাগুলো আমার ভেতরটা পুড়িয়ে দিচ্ছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। তার এই কথাগুলো যেন আমার হৃৎপিণ্ডকে সজোরে আঘাত করল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। তার চোখে ছিল এক গভীর সমুদ্রের ঢেউ। তিনি বলতে শুরু করলেন, আমি অনেক আগে থেকেই জানতাম মা। প্রায় 1 বছর আগে থেকেই আমার এই রোগটা ধরা পড়েছিল। ডাক্তার বলেছিলেন দ্রুত অপারেশন করতে হবে, নইলে বেশি দিন বাঁচব না। কিন্তু সেই অপারেশনের খরচ ছিল অনেক বেশি।
আমার সামান্য বেতনে সেই টাকা জোগাড় করা অসম্ভব ছিল। আমি চেয়েছিলাম তোর পড়ালেখাটা শেষ হোক, তোর একটা ভালো চাকরি হোক, তারপর আরিফের সাথে তোর বিয়েটা হয়ে যাক। আমি চাইনি আমার এই অসুস্থতার খবর শুনে আরিফ পিছিয়ে যায় বা তোর মনে কোনো কষ্ট আসে, তাই আমি সব গোপন করে রেখেছিলাম। ভেবেছিলাম শেষ মুহূর্তে যদি তোর বিয়েটা দেখে যেতে পারি তবে শান্তিতে মরতে পারবো। তার প্রতিটি শব্দ যেন আমার বুকে ছুরি বসাচ্ছিল। আমার বাবা, যার উপর ভরসা করে আমি আমার সারা জীবন কাটিয়েছি, তিনি এতটা কষ্ট একাই ভোগ করেছেন। আমি তার এই আত্মত্যাগের কথা জেনে হতবাক হয়ে গেলাম। আমি তাকে প্রশ্ন করলাম, বাবা, তাহলে তুমি কিসের জন্য টাকা জোগাড় করছিলে? আমরা তো দুজনেই চাকরি করছি, আমি তোমাকে সাহায্য করতাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি তোর বিয়ের জন্য টাকা জোগাড় করছিলাম মা। চেয়েছিলাম তোর বিয়েতে কোনো কিছুর অভাব না হয়। আমার সব সঞ্চয় তোর জন্য রেখে দিয়েছিলাম, তোর ভবিষ্যতের জন্য। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমার চোখ থেকে অবিরত জল ঝরছিল। আমার বাবা তার নিজের জীবনকে বাজি রেখে আমার সুখের জন্য সব কিছু করেছেন। তার এই নিঃস্বার্থ ভালোবাসা আমাকে কতটা ঋণী করে দিল। এই ঘটনাই আমাকে পুরোপুরি এক অন্য মানুষে পরিণত করল। আমি বুঝতে পারলাম, ভালোবাসা মানে শুধু নেওয়া নয়, ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে সব কিছু উজাড় করে দেওয়া। পরের দিন সকালে আমি আরিফকে সব কথা জানালাম। আমি ভেবেছিলাম আরিফ হয়তো হতাশ হবে, হয়তো আমাদের সম্পর্ক থেকে পিছিয়ে যাবে, কিন্তু আরিফ আমার সব কথা শুনে নীরব রইল। তারপর সে আমার হাত ধরে বলল, সাদিয়া, তোমার বাবা আমাদের জন্য যা করেছেন তার প্রতিদান আমরা কোনো দিন দিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাবাকে শ্রদ্ধা করি। আমরা তোমার বাবার অপারেশন করাবো, সব খরচ আমি দেব। আরিফের এই কথাগুলো শুনে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখলাম। তার ভালোবাসা, তার সমর্থন আমাকে আরও শক্তিশালী করে তুলল। আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম, আর দেরি করব না। আমরা দ্রুত বিয়ের ব্যবস্থা করব, যাতে বাবা আমাদের বিয়েটা দেখতে পারেন। আমার বাবা প্রথমে রাজি হতে চাইলেন না। তিনি বললেন, আমার অসুস্থতার জন্য কেন তোদের বিয়েটা তড়িঘড়ি করবি? আমি চাই না আমার জন্য তোদের কোনো কষ্ট হোক। কিন্তু আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম, বাবা, তুমি আমাদের জীবনের সবচেয়ে বড় অংশ। তোমার আশীর্বাদ ছাড়া আমরা কোনো কিছু শুরু করতে চাই না। আমরা চাই তুমি আমাদের পাশে থাকো, আমাদের বিয়েতে তোমার হাত ধরে আমরা নতুন জীবন শুরু করি। অবশেষে বাবা রাজি হলেন। আমরা দ্রুত বিয়ের আয়োজন শুরু করলাম। আরিফের পরিবারও আমাদের পাশে দাঁড়ালেন। তারা বাবার চিকিৎসার জন্য সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিলেন। আমি দেখলাম কিভাবে ভালোবাসার বন্ধন মানুষকে একত্রিত করে, কিভাবে একে অপরের প্রতি সমর্থন সব বাধা পেরিয়ে যেতে সাহায্য করে। আমাদের বিয়েটা খুব সাদামাটাভাবে হয়েছিল, কিন্তু সেই বিয়েতে ছিল অফুরন্ত ভালোবাসা আর আবেগ। আমার বাবা দুর্বল শরীর নিয়েও সেদিন আমার পাশে দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল আনন্দ আর বিষাদের এক অদ্ভুত মিশ্রণ। যখন তিনি আমার হাত আরিফের হাতে তুলে দিলেন, তার চোখ থেকে অঝরে জল ঝরছিল। সেই মুহূর্ত যা আমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। আমি তার চোখে দেখতে পাচ্ছিলাম তার অপূর্ণ স্বপ্নগুলো আর তার ভালোবাসার গভীরতা। বিয়ে হওয়ার পর আমরা বাবার চিকিৎসার জন্য সব ব্যবস্থা করলাম। আরিফ তার সব সঞ্চয় বাবার অপারেশনের জন্য দিয়ে দিল এবং তার অফিসের পক্ষ থেকেও সে সাহায্য পেল। আমরা বাবাকে নিয়ে গেলাম উন্নত চিকিৎসার জন্য, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। ডাক্তারেরা আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু বাবার হৃদয়ের অবস্থা এতটাই খারাপ ছিল যে অপারেশন সফল হলো না। বাবার চলে যাওয়াটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি, কিন্তু তার শেষ কথাগুলো, তার আত্মত্যাগ আমাকে এক নতুন পথের দিশা দেখিয়েছিল। আমি বুঝেছিলাম জীবন মানে শুধু নিজের সুখ খোঁজা নয়, জীবন মানে ভালোবাসার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করা। বাবার এই ঘটনাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে রইল। বাবার মৃত্যুর পর আমি নিজেকে আরও দৃঢ় করে তুললাম। আরিফ আমার পাশে ছিল এক অটল পাহাড়ের মতো। আমরা দুজনেই বাবার স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলাম। আমি আমার বাবার নামে একটি ছোট দাতব্য সংস্থা খুললাম, যারা গরিব ও দুস্থ হৃদরোগীদের চিকিৎসায় সাহায্য করবে।
আরিফও আমাকে এই কাজে সব ধরনের সাহায্য করল। আজ আমি একজন পরিপক্ক নারী। আমি জানি জীবনে অনেক ঝড় আসে, অনেক বাধা আসে, কিন্তু ভালোবাসার জোর আর আত্মত্যাগ দিয়ে সব কিছু জয় করা যায়। আমার বাবা আমাকে এই শিক্ষা দিয়ে গেছেন। আমি আর আরিফ এখন রাজশাহী শহরে থাকি। আমাদের ছোট্ট একটি পরিবার আছে। আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ। আমি সবসময় আমার বাবাকে অনুভব করি। তার স্মৃতি, তার ভালোবাসা আজও আমাকে পথ দেখায়। এই অভিজ্ঞতা আমাকে পুরোপুরি এক অন্য মানুষে পরিণত করেছে, যা আমি আগে কখনো কল্পনাও করিনি। আমার জীবনের প্রতিটি সফলতার পেছনে আমার বাবার সেই নীরব ভালোবাসা আর আত্মত্যাগ মিশে আছে। গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন, আর আমাদের দীপিকা স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আপনাদের সমর্থন আমাদের জন্য অনেক মূল্যবান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।